আপনি জনগণ ছাড়া তো কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ এই সরকারের বৈধতা একমাত্র জনগণের কাছ থেকে আসবে। তাহলে আপনি একটা রেফারেন্ডাম দেন, আপনি রেফারেন্ডাম দিয়ে বলেন যে আচ্ছা তোমরা কি একটা নতুন সংবিধান চাও, নতুন গঠনতন্ত্র চাও, নাকি এই এখনকার যে সংবিধান আছে এই শেখ হাসিনার তৈরি করা ফ্যাসিস্ট সংবিধান এটা কাটা ছেঁড়া করে রাখতে চাও। গণপরিষদের মধ্য দিয়ে, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটা রাষ্ট্র গঠিত হয়, আর সংসদের নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত হয়। তাহলে রাষ্ট্র এবং সরকার এক না? কিন্তু আমরা যদি এখানে বসে জিজ্ঞাসা করি, আমরা যে অধিকাংশই জানি না রাষ্ট্র আর সরকার এক না, হয়তো রাজনৈতিক দলগুলো জানে না রাষ্ট্র এবং সরকার এক না। তাহলে নির্বাচনে তো রাজনৈতিক দলগুলো অবশ্যই থাকবে, তো তারা গণপরিষদ নির্বাচনে আসুক এবং এসে বলুক তারা কী ধরনের রাষ্ট্র চায়। তাহলে তাদেরকে তো আপনাকে আনতে হবে। আপনি জনগণ যখন বলেন তখন তো তাদেরও তো অধিকার আছে, তারা তো জনগণের প্রতিনিধিত্ব করে। আপনি তাদেরকে বাদ দিয়ে আপনি শুধুমাত্র উপর থেকে কিছু কমিশন চাপিয়ে দেবেন, তাহলে রাজনৈতিক দলগুলো এটা মানবে কেন বলুন? মানে তারা কিন্তু বিরোধিতা করছে, এই বিরোধিতা কিন্তু কোনো দরকার ছিল না। এটা কিন্তু অতি সহজে আলাপ আলোচনার মাধ্যমে পাবলিকলি কিন্তু সমাধান করা যায় সহজে। এবং আপনি দেখেছেন যে আপনি এর আগে এই যে রহমান এর আগে একরকম বক্তব্য দিয়েছেন, তার শেষ বক্তব্য শুনুন, তিনি খুব সুন্দর করে বলেছেন যে এটা তো জনগণ এনেছে, জনগণের সরকার, তো এই সরকার আমরা সমর্থন করবো। তো এতটুকু তো পেয়েছেন তার কাছে, তো বাকিটুকু পাওয়ার জন্য তো তাকে কথা বলতে হবে তার সঙ্গে। আপনার তো দেশ থেকে বাইরে কেউ নন, আপনার তো ফেরেশতা নেমে আসেননি, তাহলে কেন কথা বলবেন না? আপনারা কীভাবে করবেন? একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হলো আপনাদের বোঝাতে হবে, আপনি বিএনপিকে বোঝাতে হবে, জামাতকে বোঝাতে হবে, অন্যান্য যেসব দলগুলো আছে বোঝাতে হবে যে ভাই আমাদের জনগণ এখন একটা নতুন গঠনতন্ত্র চায়, আপনারা বলেন আপনারা কী চান। আমরা তো এটা চাই না, তো ঠিক আছে তাহলে একটা কাজ করি, আমরা একটা রেফারেন্ডাম দিই, দেখি জনগণ কী চায়। নাকি আপনি জনগণ ছাড়া তো কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ এই সরকারের বৈধতা একমাত্র জনগণের কাছ থেকে আসবে। তাহলে আপনি একটা রেফারেন্ডাম দেন, আপনি রেফারেন্ডাম দিয়ে বলেন যে আচ্ছা তোমরা কি একটা নতুন সংবিধান চাও, নতুন গঠনতন্ত্র চাও, নাকি এই এখনকার যে সংবিধান আছে এই শেখ হাসিনার তৈরি করা ফ্যাসিস্ট সংবিধান এটা কাটা ছেঁড়া করে রাখতে চাও। হলে প্রত্যেকটা দল তার কথা বলবে, আমরা আমাদের কথা বলবো। আমরা বলবো এখান থেকে আমি অলিউল্লাহ নোমান, আমরা বলতেছি আমাদের নতুন গঠনতন্ত্র লাগবে, আমরা প্রচার করব জনগণের কাছে যে ভাই আমাদের নতুন গঠনতন্ত্র লাগবে। জনগণকে বাদ দিয়ে কারো পক্ষে আমি বলি বা যে কেউ বলুক আমরা কোনো কিছু উপর থেকে চাপিয়ে দিতে পারবো না। এটা যখনই পারবো এটা বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করবে, গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করবে, এবং একই সঙ্গে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেটা আমরা বাংলাদেশকে একত্র রাখবা, ঐক্যবদ্ধ রাখা, জনগণকে একসঙ্গে রাখা, এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন হবে। ফলে এটা অত্যন্ত একটা কঠিন পরিস্থিতি। জনগোষ্ঠী কথাটার পরবর্তী যে ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী। এটা পলিটিক্যাল কমিউনিটি। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ 72 সালে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি হিসেবে আমাদেরকে গঠিত হতে, নিজেদেরকে নিজেরা গঠন করতে দেওয়া হয় নাই। 72 সালের সংবিধান উপর থেকে চাপিয়ে দেওয়া, যারা পাকিস্তানের সংবিধান লিখবার কথা তারা এসে বলেন আমরা তোমাদের সংবিধান লিখে দেব। তারাও লেখে নাই, এটা লিখেছেন কামাল হোসেন, ভালো মানুষ, এর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কোনো দেশের সংবিধান কোনো ব্যক্তি কি লেখে? ভাই আমি একটু বুঝে বলেন, কোনো ব্যক্তি লেখে? ভরসা করে? এটা তো জনগণ করে। তো এই যে এতটা বছর আপনারা ব্যক্তির লেখা সংবিধান, উনি নিজেও বলে কামাল হোসেন আমাদের সংবিধান প্রণেতা, আপনারা বলেন না? এটা তো উনাকে ছোট করা, এটা কামাল হোসেন বেচারা, উনাকে তো ছোট করা, উনি তো লেখেন, উনি লিখে দিয়েছে খসড়া আনিসুজ্জামান সাহেব বাংলা করছে, আর আপনারা বলছেন এটা পবিত্র সংবিধান। এটা কি করে পবিত্র হল? এটা কি কোরআন শরীফ? তাহলে এই যে সমস্যাগুলো রয়ে গেছে, দেখুন এই যে দেখেন রাজনৈতিক জনগোষ্ঠী কথাটা না বোঝার ফলে, রাজনৈতিক জনগোষ্ঠী না বোঝার ফলে আমরা কি বলি, আমরা কে হয়ে যায় বাংলাদেশি, কে হয়ে যায় বাঙালি, কে হয়ে যায় মুসলমান, কে হয়ে যায় হিন্দু, কে হয়ে যায় নারী, কে হয়ে যায় পুরুষ, কে হয়ে যায় ট্রান্সজেন্ডার, হয়ে যায় না?
কিন্তু আমরা তো সকলে এক, আমরা তো একই জনগোষ্ঠীর অন্তর্গত। এটা প্রতিষ্ঠান, সেখানে তো জাতিবাদের স্থান নাই, সেখানে পরিচয়বাদের স্থান নাই। আমার যে অধিকার আপনারও সে অধিকার। আপনি বাঙালি হতে পারেন, আপনি ইসলামপন্থী হতে পারেন, আপনি ভিন্ন একটা মতাদর্শের হতে পারেন, আপনি সেকুলার হতে পারেন, কেউ নাস্তিক হতে পারে, কিন্তু সকলে সেই রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত। এই হলো রাজনৈতিক জনগোষ্ঠীর কথাটার মানে। ফলে জাতিবাদ থেকে মুক্ত হওয়া, ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার জন্য, সকল প্রকার বিশৃঙ্খলা অনৈক্য থেকে মুক্তি হওয়ার জন্য জনগণকে এই ধারণাটা আপনাকে দিতে হবে যে তোমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত। সেই রাজনৈতিক জনগোষ্ঠীর রাজনৈতিক নাম হলো বাংলাদেশ। এই হলো কথা। যদি আপনি এটা করতে না পারেন তাহলে বিভক্তি বাড়বে সমাজের মধ্যে। বলে এই আমি কেন হলাম না, আমার এই হলো পরিচয়, এটার একমাত্র পরিচয়। বাংলাদেশে 95% মুসলমান, ফলে এটা তাদেরই রাষ্ট্র হতে হবে, ওই হিন্দুত্ববাদীর মতন এখান থেকে হিন্দুদের তাই দিতে হবে। এটা বলবেন না আপনি? এটা তো বলতেছেন। যখন আপনি বলেন এই দেশে 95% মুসলমান, এটার অর্থ কী? এটা তো ফ্যাসিজমের ভাষা। হলে তো কী হচ্ছে তাতে? তার মধ্যে অন্য কেউ থাকবে না, অন্য কোনো ধর্ম থাকবে না, সকলে থাকবে। এই জন্য রাজনৈতিক পরিভাষাটা হচ্ছে রাজনৈতিক জনগোষ্ঠী। দয়া করে এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ, আমাদেরকে মনে রাখতে হবে। এখন ধরুন এই যে ঢুকে গেল গণ অভ্যুত্থানটা, আমরা তরুণরা ঢুকে ফেললো কিসের মধ্যে? এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের মধ্যে। আমরা শপথ করলাম ওটার মধ্যে। এখন আপনাকে এই সরকারের কোনো এই যে বৈধতা, আমি তো প্রথম থেকে বলেছি তাদের বৈধতা নয়, বৈধতা তাদেরকে এখন কোথা থেকে প্রমাণ করতে হবে? সংবিধানের ভিতর থেকে প্রমাণ করতে হবে। খেয়াল করেন কী সমস্যা কী করছে। এখন সংবিধানের ভিতরে কেমনি করবেন? নাই তো নাই, তা আপনি কী করে করবেন? আপনি কি গায়ে জোরে করবেন? আমরা বসে আছি, দেখি দেখান কেমনি করবেন। আমরা বসে আছি, আমি যত এই পর্যন্ত আছেন তাদেরকে বিনয়ের সঙ্গে বলছে দেখান। তো তারা কি দেখালো এই পর্যন্ত? একটা মাত্র জিনিস তারা দেখালো আমাদেরকে, কুমিরছানা মতন, যে 106 নামে আমাদের অনুচ্ছেদ একটা আছে সংবিধানের মধ্যে। 106 অনুচ্ছেদ অনুসারে তারা কি করবে? তারা প্রেসিডেন্টের এই একটা মতামত চাইবেন হাইকোর্টের কাছে, আদালতের কাছে। কথা খেয়াল করেন, এটা কিন্তু আদালতের মতামত। এই আদালত কিন্তু এই গণঅভ্যুত্থানের পরে আদালত নিজেও কিন্তু অবৈধ। জনগণ এসে গেছে, বাড়ির যারা মালিক তারা হাজির হয়ে গেছে, আর সব কিন্তু অবৈধ দখলদার। এরা তো অলরেডি বাড়ি যাবার কথা, এটা কি থাকার কথা? আপনার বাড়ি নিয়ে গেছিল অন্য, এখন আপনি দখল করছেন। আপনি কি ওদের কাছ থেকে শুনবেন ওরা কি আইন করবে? ওরা কোনটা বৈধ কোনটা অবৈধ ওরা ঠিক করে দেবে? এটা কি হয় কোথাও বলেন? এটা আমরা কাণ্ডকান্দারা বুঝি। তাহলে আপনি এটা দ্বারা সংবিধানের ভিতর থেকে এটা পারবেন না। এখন এই ধরনের আইনি সমস্যা কখন সমাধান হয়? যখন সমস্যাটা শুধুমাত্র সাংবিধানিক, যখন কোনো রাষ্ট্রের কোনো সাংবিধানিক বিপর্যয় তৈরি হয়, কোনো সাংবিধানিক সংকট তৈরি হয়, তখন কি হয়? তখন এই ধরনের সাংবিধানিকভাবে আইনিভাবে তার সমস্যাটা হয়। কিন্তু যেখানে গণ অভ্যুত্থান হয় তাকে কখনো অতীতের পুরানো যেটা সে ফেলে দিবার কথা, যেটা রাখবার কথা না, তার অধীনে ঢোকানোটা এটা কখনো ঠিক না। এটা একটা বড় ধরনের সংকট তৈরি করে, এবং আমি প্রথম থেকে বলে আসছি এটা খুব বড় ধরনের সংকট আগামী দিনে তৈরি করবে। এবং এটা আমি বারবার বলেছি, এটা বলাটা এটা আমার বুদ্ধিভিত্তিক দায়। তারা কী কী তর্ক দেবেন আমি জানি। তারা কেমন ডক্ট্রিন অফ নেসেসিটি, আমি ওগুলোদের ভাষায় জানি, মুখস্থ ভাষায় এগুলো। ডক্ট্রিন অফ নেসেসিটি যখন আইনি সংকট হয় তখন খাটে, কিন্তু বাংলাদেশের সংকটটা রাজনৈতিক, এটা আইনি নয়। ফলে যদি উকিলরা বলে থাকেন এটা আইনি সংকট, তারা ভুল বলছেন, এটা আইনি সংকট না। গণ অভ্যুত্থান ঘটেছে এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ পুরনো ব্যবস্থাকে ফেলে দিয়েছে। এখন তার নতুন করে গঠনতন্ত্র প্রণয়ন করবার কথা। এখন যেহেতু সে প্রবর্তিত হয় নাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হয়েছে একদম ফোকাস ওয়েতে, একেবারে পরিষ্কারভাবে এই গঠনতন্ত্র প্রণয়নের কাছে নিবদ্ধ করা। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে
এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।